91-এর পর থেকে দুইটা বিষয়কে আমি বেছে নিয়েছিলাম বলা যায় একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। তার আগে আমি ধরো যে বিষয় নিয়ে কাজ করতাম সেগুলোতে খুব বেশি একটা আমি পেলাম। হ্যাঁ, যে কি বলবো, মানুষের বা যারা ছবি দেখে বা ছবি না দেখে বলে ভালো, কিন্তু এটাকে আমি সামনের দিকে নিতে পারছিলাম না। বিভিন্ন এক্সিবিশনে ছবি দেয়, সব দেখে, দর্শক শিল্পী সকলেই দেখে, সমালোচক দেখে, বলে। কিন্তু আমার মূল যে ব্যাপারটা, যে আমার ছবিটা আমি আমাকে বুঝতে পারি, যেটা যে আমার আঁকা সেটা আমি ওই জায়গায় গুলোতে যে পাই। মানে ছবিতে আপনি অনুপস্থিত। অনুপস্থিত মনে হয় যে হ্যাঁ, এরকম তো অনেকেই আছে। এর আগেও আমি বলেছি বিভিন্ন ইন্টারভিউ, 91-এ একটা একটা অবস্থার পরিপ্রেক্ষিতে মানে তখন আমার পরিবর্তনটা আসে। অবস্থাটা কি ছিল যে একটা আন্তর্জাতিক প্রদর্শনীতে ছবি পাঠানো। যে জাপানে যেটা হয়েছিল। হ্যাঁ, তো এরকম একটা, তখন ওখান থেকে বুঝতে পারলাম যে না, আমি যে জায়গায় আগে ছিলাম সেটা আমার জন্য না। তখন ওই ঘুরে মানে আমার জায়গা খোঁজার জন্য যে আমি কোথায়, তখন ওখানে আমার সেই শিক্ষক, যার কাছে ধরো আমরা বলা চলে আধুনিক মানে আধুনিক শিল্পকলার যে বিষয়গুলো জেনেছিলাম, ওনার কথা মনে পড়ে। উনি তখন মাঝে মাঝে বলতেন যে তুমি শিল্পী হবে কি হবে না সেটা কোনো শিল্পী বলতে পারবে বা কোনো শিক্ষকও বলতে পারবে, কিন্তু তোমার কতগুলো জিনিস বের করতে হবে, বিষয়গুলোকে বের করতে হবে। যেমন তুমি ধরো যে দেশে থাকো, যে যে দেশের তুমি বাসিন্দা, তুমি সেই দেশকে আগে চিন্তা করো। দেশের হেরিটেজ আছে, দেশের সংস্কৃতি আছে, আহ, দেশের ভাষা আছে, দেশের রাজনীতি আছে, সমাজ ব্যবস্থা আছে, আহ, তারপরে প্রাকৃতিক দৃশ্য আছে। বলছো যে যেহেতু বেঙ্গল, তুমি বেঙ্গলে তোমাদের তো আরো নদীমাতৃক দেশ, তো সেখানকার তুমি আরো ট্রেডিশন, যে মানে লোকজ ঐতিহ্যের ব্যাপারগুলো আছে সেটা আরো অনেক পুরাতন। এগুলো আগে দেখো। এবং সঙ্গে সঙ্গে উনি বলছে যে আমাদের এখানে যে বিভিন্ন জায়গায় ঘুরে দেখো দেয়ালের নকশা কিরকম হয়, বা এই ঐতিহ্যের বিষয় নিয়ে যে সমস্ত কাজ হয় সেগুলো দেখো, দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ তুমি কোথায় আছো। তো যাই হোক, ওখানে তো বিষয় যেগুলো ছিল সেগুলো তো অন্য। পরে আমি ফিরে আসার পরে ওই যে 91-এ তখন স্যারের কথাটা আমি চিন্তা করলাম যে না, দেশে ফিরে আসতে হবে। সেটা আধুনিক হোক অথবা মানে আধুনিক আধুনিকতা ছাড়াও দেশে ফিরতে হবে। এই তখন যেটা বলে, এখন বলে স্বদেশ নামা বুঝি। হ্যাঁ, হ্যাঁ, আমি তো স্বদেশ নামা যে ব্যাপারটা আমি তো বুঝি না। স্বদেশ নামা সেই সময় ছিল যামিনী রায় থেকে শুরু করে বাকিরা যারা ছবি আঁকতো তাদের একটা স্বদেশ নামার ব্যাপার ছিল। এই প্রথম যামিনী রায় এই মানে স্বদেশ নামার কথাটা, মানে দেশীয় জিনিসকে আধুনিক ধারায় চলবে আগে প্রথম সেই সময়। তো আমি তখন ওই যে ওই জাপানে ছবিটা পাঠানোর জন্য তখন ওই দেশীয় বিষয়কে নিয়ে নিয়ে তখন আধুনিক ধারাতে মানে দুটা বা তিনটা ছবি আঁকি। ওইটাই ওখানে যাওয়ার পর তখন দেখলাম যে না, ওরা বললো যে না, তোমার এটা আহ, সত্যিকার অর্থে তোমাকে বোঝা যায় এবং তোমার দেশকেও বোঝা যাচ্ছে, যার জন্য তুমি মানে ওরকম একটা জায়গাতে যেতে পারছো। তো তখন তো ওখানে কম্পিটিশন মানে তো 100 বা 200 কয়েক হাজার শিল্পী পার্টিসিপেট করছে।
তখন ওখান থেকে আমার একটা আমার ভিতরে একটা পরিবর্তন হলো যে না, অন্য ধারার আর ছবি আঁকা দরকার নেই। নিজের দেশের যা আছে সেটাকে আমি আধুনিক ধারায়, এইভাবে আমার গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট। আস্তে 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 আমি অনেক মোটিভ নিয়ে ছবি আঁকলাম। মানে এমন কোন মোটিভ নাই বাংলাদেশে যে লোকজ ধারার ভিতরে ছিল, সেগুলো থেকে আধুনিক ধারায় নিয়ে আসলাম। এরপরে এক সময় আমি দেখলাম যে ওই যে মানসিক গীতিকাটা পড়লাম। হ্যাঁ, পড়ার পর দেখি যে হ্যাঁ, ওখানে ওই আমার দেশীয় যে ব্যাপারগুলো, সেটা ধরো 500 বছর আগের ঘটনা। তো সেখানেও যে তখনকার রাজনীতি, তখনকার মানুষজন, রাজা বাদশাহ, জমিদার, তারপরে সাধারণ মানুষের জীবনযাত্রা, তাদের পোশাক, আহ, বা ধরো গহনা, বিভিন্ন কর্মকাণ্ড তাদের কি ছিল, ওটা মানসিক গীতিকার ভিতরে 7টার মতো গীতিকা মূল। ওর ভিতরে দেখি যে এই সমস্ত বর্ণনা আছে, মন্দিরের বর্ণনা, মসজিদের বর্ণনা, তারপর মক্কা মদিনা বর্ণনা, কাশীর বর্ণনা, বিভিন্ন জায়গার বর্ণনা আছে। এক একটা গীতিকার ভিতরে এক এক ধরনের কথা আসছে। এইভাবে তখন ময়মনসিংহ গীতিকা নিয়ে কম্পোজিশন করার চিন্তা। প্রথম থেকে যেমন বললাম, তো দেখি ইলাস্ট্রেশন মতো, কারণ যেহেতু গীতিকার কথা নিয়ে যখন ইয়ে করবে, পেন্টিং হয়, তো আমি তখন চিন্তা করলাম যে না, পেন্টিং করতে গেলে কি হবে, এটাকে আমি যদি কথাগুলো নিয়ে আসি আর কম্পোজিশনটা যদি স্ট্রং করতে পারি, তাহলে হয়তো একটা আধুনিক শিল্পী রূপ নেবে। হ্যাঁ, তো তখন এইভাবে কিছু অনেকগুলো আগে রাফ ড্রয়িং, যেটাকে লেআউট করার পর দেখলাম যে হ্যাঁ, এইভাবে কম্পোজিশন করতে পারে। তা বেশি করে স্কোয়ার ফর্ম নিয়ে করতে থাকলাম। পরবর্তী পর্যায়ে আমি লেখা এবং ইয়ে দিয়ে কাগজের উপর বেশি আঁকতে থাকি, ওয়াটার কালার। গীতিকার যে অনেকগুলো মেয়ে মুখ চরিত্রগুলো, সেটাকে বিভিন্ন রকম ভাবে আমি আঁকালাম, বিভিন্ন রকম, বিভিন্ন রং, আর নিচে গীতিকার কিছু লাইন দিলাম। অনেক সময় দেখা গেছে নেচার, তার নিচে গীতিকার লিখে দিলাম। এইভাবে আমার পরিচিতিটা আসে মানে শিল্পীদের কাছে। হ্যাঁ, তারপরে বেশি আমি ইয়েটা পেলাম যে যারা আমাদের এখানে বিভিন্ন দেশ থেকে আসে, যারা যারা মানে ইউরোপীয় কান্ট্রি যারা আসে, তারা তো ছবি সম্বন্ধে জানে, সেটা তারা জানে। তারাও আমাকে আমার ছবি দেখে বললো যে হ্যাঁ, ভিন্ন ধারার ছবি, এটা কন্টিনিউ করো, এক সময় ভালো করবে। তখন কাগজ বাদ দিয়ে তখন ক্যানভাসে আসলাম। ক্যানভাসে আসলেও কিছু জটিলতা হচ্ছিল, মানে অনেক সময় বেশ অয়েলে ছবি আঁকতে গেলে যেটা হয়, আমি যেটা চাচ্ছি সেটা হয়তো অনেক সময় আসতেছে, বা ওই রংটা আসে না। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট পেন্টিং বা অন্য পেন্টিং হলে যা রং লাগালাম হয়, কিন্তু এখানে তো আমি যেটা চাচ্ছি সেই জিনিস না হয়, তখন ওই বিরক্ত লাগে, আবার শুকাইতে দেরি হয়। মানে অয়েলের টেকনিকটা ওইরকম, শুকাইতে দেরি হয়। তো পরবর্তী পর্যায়ে দেখলাম যে না, বেটার ওয়াটার কালার এবং অ্যাক্রিলিক, তখন বাজারে অ্যাক্রিলিক রং এসে গেছে। এই তখন বেশ কিছু ক্যানভাসের মধ্যে অ্যাক্রিলিক ছিল। এইভাবে আমার শিল্পের যে জার্নিটা, যে পথ যেভাবে আমি হেঁটে আসছি, তার মূল যে জায়গা সেটা হলো দুইটা জিনিস আমি মিক্স আপ, মানে নতুন ঐতিহ্য, আর দ্বিতীয় হলো ময়মনসিংহ গীতিকা। আমি ধরো একটা ছবি এঁকেই আমি তো মাস্টারপিস বানাতে পারবো, কোনো শিল্পী বানাতে পারে মাস্টারপিস একটা ছবি, তার ধারাবাহিকতা থাকতাম। তা আমার ওই যে ওই জায়গাতে আসলাম, কারণটা কি, যে তোমার ছবিটা মানে যখন ছবিটা আঁকবে, তখন নিজের চিন্তাটা বেশি থাকবে, কি চাই আমি ছবি,
সেই জায়গাতে না যাওয়া পর্যন্ত কেউ কখনো বলবে না যেটা অমুকের ছবি। অনেকে বলে এটাকে স্টাইল বলে, অনেকে বলে যে তার নিজস্বতা বলে, অনেকে আবার বলে কি বলে এটা একটা আইডেন্টিটি। এগুলো বড় কথা, স্টাইল বা নিজস্বতা বা identity, এটা বড় কথা। বড় কথা যে ছবি দেখে শিল্পীকে বোঝা যায়, এটা হলো মূল ব্যাপার। অনেক শিল্পী তো ধরো অনেক ধারায় ছবি দিচ্ছে। পিকাসোকে তুমি উল্টোতে চিনতে পারো, এত ধারা। হ্যাঁ, কিন্তু ঘুরে ঘুরে আসা দেখো দেখো পিকাসোকে বুঝে যায় যে জাম্প দিয়ে দিয়ে আসছে। তো আমার ক্ষেত্রে ওটাই হচ্ছে, যখন মানে ওই জিনিসটা যখন যারা পেন্টিং দেখে বা সমালোচনা করে বা যারা দেখতে চায়, আর বিদেশেরা বেশি প্রথম দিকে তো ছবি কিছু বেশিরভাগ তোমার নর্ডিক কান্ট্রি, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ওরাই বেশি আমার থাকছে। একটা কথা, ছবির দামও ওইরকম ছিল না, তো ওরা আমাকে ওই ওই জায়গায় যে বলছে হ্যাঁ তোমার ছবি, এই যে আইডেন্টিটি বা এই যে নিজস্বতা, তখন এটার উপর ভিত্তি করে তখন বলে ও আচ্ছা তোমার ছবি তো দেখলি আচ্ছা এটা সার্থক ছবি। তুমি যে কোনো গ্যালারিতে গেলে পারে বা যে কোনো এক্সিবিশনে গেলে দেখবে যে আমার ছবি দেখলি তখন আর ওই বলতে হয় না এটা কার ছবি, কেউ জিজ্ঞাসা করে না এটা কার ছবি আসে, দেখে বলতে যে এটা সার্থক। তো ওই জায়গায় আসতে যে যে পথ, এটা কঠিন। অনেকে আসতে পারে না, অনেকে আটকে যায়, অনেকে হয়তো এক ধাপ আগে গেছে আবার এক ধাপ পিছিয়ে চলে গেছে। কারণ এটা আবার নির্ভর করে তোমার আর্ট মার্কেটের সময়। আমাদের আর্ট মার্কেট নাই, এটা ছবি বিক্রি। এই জায়গা পর্যন্ত যারা দৌড়ে আসতে পারে, এসে যখন ওরা সফলতা পায়, তখন বলে যে আচ্ছা এটা মুখে। আমার যে অভিজ্ঞ বা শিল্প সম্বন্ধে জানে এরকম একজন লোক যখন তোমার কথাটা বলে, হ্যাঁ, সব শিল্পীকে তো আর সে বলতে যায়নি। আমি জিজ্ঞাসা করাতে সে বলতেছিল যে হ্যাঁ তোমার ছবিতে বোঝা যায় যে একটা অঞ্চলের ছবি বা একটা দেশের ছবি, এবং সেই দেশের শিল্পী হিসেবে তোমার বোঝা যায়। এটা কে বলেছিল স্যার? এটা ওই ব্যুরোর যে ডাইরেক্টর, আচ্ছা, যেখানে কম্পিটিশনে তারা ব্যুরো ছিল, ব্যুরোর যে পরিচালক। যে অ্যারেঞ্জ করছিল। হ্যাঁ, তো মানে কথাটা হলো ওইটাই যে আহ, আমি তো পাঠালাম দেশীয় বিষয় নিয়ে একটা ছবি এঁকে পাঠাইছি, তখন তো শীতল পাটি থেকে আপনি সম্ভবত। শীতল পাটি, তারপরে তোমার যে নকশিকাতা, তারপরে গাজীর পর, তারপরে তোমার অনেক সময় তোমার ওই যে শখের হাড়ি, তারপরে ওই যে আর একটা আছে কি ইয়েটা লক্ষিন্দর, বেহুলা লক্ষিন্দর, এইগুলো অনেক রকম। প্রায় আমাদের এখানে আমি যত তথ্য জোগাড় করছি তাতে 32টার মতো ফর্ম ছিল। এখন কমতে কমতে হয়তো অনেক কমে আসছে, ধরো 15-20টাতে চলে আসছে। আর বাকিগুলো ওই যে এরা ওই পেশায় ছেড়ে দিছে, বাইরে অন্য পেশায় চলে গেছে, দেখছে যে এটাতে ইনকাম করে খেতে পারছে না। ওই জন্য ওই যে কথাটা যেটা, সেটা হলো যে তুমি কি করছো সেটা দেশ এবং বিদেশ দুই জায়গাতে, সেখান থেকে যদি তুমি রেসপন্স পাও তাহলে মোটামুটি এই যে স্যার আপনার এই স্বদেশনামায় আসা, এক্ষেত্রে আপনার যিনি শিক্ষক ছিলেন কেজি সুব্রানিয়াম, ওনার প্রভাব কোনটা? ওনার যেটা এজির যেটা বক্তব্যের মূল কথা ছিল সেটা হলো যে দেশের যে কোনো একটা বিষয় না, সেটা আধুনিক হোক। সেটা যে তোমার মানে তুমি যে দেশের যে কি বলা চলে যে ট্রেডিশন যে ফর্ম গুলো আছে সেটাই যে সেটাই যে আঁকতে হবে তা না, তুমি সেখান থেকে তুমি ইয়েটা না, বিষয়টা নিয়ে তুমি ওটাকে মডার্নাইজ। যার ফলে ওই যে ধরো আমি যখন প্রথম দিকে যখন গ্যালারিতে, আগে তো গ্যালারিতে ছবি বিক্রি হতো, চাইতো, যখন গ্যালারি আলারা দেখলো যে স্যারের ছবি দিয়ে একটা
বিদেশিরা কিনে, তখন ওরা বলতেছে স্যার একটা ছবি দেন, আবার 7 দিন পরে স্যার একটা ছবি দেন। তখন তো ধারাবাহিক ছবি আঁকতাম, ওই প্রয়োজন হলে গ্যালারিতে কাউকে দিতে হবে, একটা ছবি আঁকে। অনেকদিন হয়তো আঁকিই নাই ছবি, আবার ক্যানভাস যখন শুরু করবো হয়তো তখন আগে একটা দুটো ক্যানভাস করছি। ওই শিল্পীদের ওই দ্বিধাদ্বন্দ্বের থেকে যখন সরিয়ে আসতে পারে, তখনই তার ছবি একটা রূপ। আমার ক্ষেত্রে যেটা হলো, একটা বন্ধে মানে খুব সম্ভবত রোজার বন্ধে একাধারে প্রায় 200-র উপর ছবি, A4 সাইজ, সকালের দিকে ড্রয়িং এখানে পাঠানো। এই ছবিগুলা তখন বিভিন্ন গ্যালারিতে দিতাম। স্যার, মানে যখন থেকে আমার এটাকে বেশি গুরুত্ব আসছে, সেই কথাটা বলছি, মানে সাকুর কথা লাগে। ওই সময় একটা এক্সিবিশনের জন্য ইংল্যান্ডে তোমার বাংলাদেশের উপর একটা এক্সিবিশন, মানে ওটা ছিল কমনওয়েলথ গেমস, ওটার উপর রেখে মানে এক্সিবিশন। সেখানে 4টা দেশ, আমরা যারা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, কিউরেটার আসছে, বিভিন্ন শিল্পীর ছবি দেখছে। দেখে পরে এটার কিউরেট এই আমাদের স্যার মঞ্জুর ইসলাম, তো সকলের ছবি দেখলো কিউরেটার। দেখে একদিন আমার বাসায় যে তোমার ছবি দেখি, মানে মঞ্জুর কোন কোন শিল্পীর ছবি দেখবে সে ওইভাবে ঠিক করে দিচ্ছে। আবার ওখানে যে আমাদের দেখাও তোমার ছবি, আমি একটা দুটো নিয়ে এসছি, বলে না না আরো একটু বেশি নিয়ে এসো। তা আমি ওই যে ছবি যে মানে পেটিগুলো ওই সময় পড়তাম, 100-র উপরে একটা প্যাকেটের মধ্যে ছিল, ওটা নিয়ে এসেছিলাম। দেখো, তো দেখেও মানে ইয়ে হয়ে গেছে, আরে বাংলা লেখা উপরে ছবি, এই কম্পোজিশন। আমি তো ধরো এগুলো এগুলো রুট হলো কি পুরাতন জায়গার থেকে আমার নেওয়া, পটচিত্র এটা মানে বিভিন্ন জায়গা থেকে আমি নিয়ে নিয়ে আসে মডার্ন জায়গাতে, আধুনিক জায়গায় নিয়েছি, যেটা এর আগে ধরো কামরুল হাসান করেছে, আবেদনও কিছু করেছি, তারপরে কায়েম চৌধুরী কিছু করে, রশিদ চৌধুরী কিছু করেছি। তো আমি দেখি ওদের গুলোর সঙ্গে মিলতে গেলে তো আমি কেমন, তখন ওই লেখা নিচে নিচে লেখা, ওপরে বিষয়, অনেক সময় লেখার সঙ্গে মিলেও নেয়, লেখা বিষয় হয়তো হাতি, লেখা হলো মানসিকতে, তো এটা কম্পোজিশন। তো ওই কিউরেটর তখন বললো যে সাগর আমি এখান থেকে 40টা ছবি নিই, তাহলে তো এগুলো তো আমি ওইভাবে বেচার জন্য তো চিন্তা করিনি, ছবি রাখবো। বলা আচ্ছা ঠিক আছে, তো আরো রাখতে পারবে, চিন্তা নেই, তুমি আমি 40টা নিয়ে যাই, কি হবে না হবে সেটা পরে, তুমি তো এক্সিবিশনে যদি আসো তাহলে তো পরে ও মানে বললো যে না এই ছবিগুলো আমরা নিয়ে নিলাম, কারণ এটা এডুকেশন পারপাস। মানে কিরকম, এই এলাকায় যে বাঙালি যারা আছে তাদের যে ছেলে মেয়ে আছে, মানে বাংলাদেশি লন্ডনী বা ইন্ডিয়ান লন্ডনী, এরা বাংলা ভাষা যারা, তাদের জন্য তারা মাঝে মাঝে আসবে, এগুলো দেখায় বাংলা ভাষা, এটা পড়ায় শোনায়, আর ছবিটা দেখায় যে বাংলাদেশের ছবি দেয়। আমার হয়তো বাঘ আছে, হাতি আছে, ময়ূর আছে, তারপর নদীর চাঁদার এই মহুয়া, এরকম ঘটনাগুলো নিয়ে প্রায় ধরো টোটাল হলো বোধ হয় 50টা ছবি ওইখানে। এইটা আমাকে মানে আর একটা সাকুরকে চেনার ওয়েবসাইট হচ্ছে। হ্যাঁ, এইটা কত সালে হয়েছিল স্যার লন্ডনে? এটা 2002। স্যার, আপনি যখন এই স্বদেশ ছবিগুলো আঁকতে গেছেন, আপনি উল্লেখ করলেন যে যামিনী রায়, কামরুল হাসান, জয়নুল আবেদিন স্যার থেকে শুরু করে আরো অনেকে ইতিমধ্যে এঁকেছে। আপনি যখন আঁকতে গেছেন, আপনি যখন শুরু করলেন আপনার, ঠিক কোন জিনিসটা আপনার কাছে কি মনে হয়েছে যে এই ছবিগুলো তো অলরেডি বা এই বিষয় নিয়ে আঁকা হয়েছে, এখান থেকে আমাকে আলাদা করা যাবে কিভাবে? এখানে দুইটা, একটা হলো যে ছবিতে হোয়াইট লাইন কাগজের,
কাগজে যখন আমি একটা হোয়াইট লাইন বের করে, আর এখানে ব্ল্যাক লাইন, আর ব্রাইট কালার যেটা অন্যরা সাহস পায় না। ব্রাইট কালারটা আসা হলে বাচ্চাদের ছবির দিকে আসে, সাধারণত ওরা যেভাবে লাগায় ওখান থেকে দিই। এই ডিফারেন্সটা এই দুটা জায়গায় হয়ে গেছে। অন্যরা যেটা আমাদের ওনারা ব্ল্যাক লাইন দিছে, যেটা আবেদিন যেরকম লাইন, তো তো আমার এখানে ধরো এগুলোতে ব্ল্যাক লাইন, আবার কাগজে গেলে দেখবো একটা হোয়াইট লাইন, সাইডে একটা হোয়াইট লাইন বেরোবে, তারপর রং লাইন। ময়মনসিংহ গীতিকা আপনি যখন পড়ছেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে যেসব চরিত্রগুলো আছে, যে মূল চরিত্র যেগুলো নিয়ে আলাপ হয়, বেশিরভাগই কাহিনী হচ্ছে প্রেম বিষয়ক, এবং শেষে মূল চরিত্র বা নায়িকা আত্মহনন বা এই ধরনের আদমি আনবে। ওটা ওই যে যেটা আচ্ছা আমি পাখিগুলো ব্যবহার করি ওই দুঃখ কষ্ট, ভালোবাসা এবং মানুষের আগের কথাগুলো পাখির মুখ দিয়ে বলা, এই ধরনের মানে স্যাড এবং ভালোবাসা এই দুটো বেশি আসে পাখির মাধ্যমে। তো ওখানে সবগুলোরই শেষে যে অবনতি হচ্ছে ওই আত্মহত্যা করছে, আত্মহত্যা করছে, না হলে দুইজনই আত্মহত্যা করছে, বিভিন্ন মানে মানে ঘটনাগুলো ট্র্যাজিক আর কি। হ্যাঁ, তো এগুলো তো লোকজ কথা, তো মানে গ্রামীণ যারা কবি তারাই তো মুখে মুখে এগুলো বানাইছে। এটা তো আগের কোনো কথার থেকে তারা নেয়নি, যে আগের কোনো বই দেখছে, ধরো 1000 বছর আগের কোনো বই তারা হয়তো পড়ছে, পড়ে শেখাতে, তা নাই। ওরা ইনস্ট্যান্ট ওই জায়গাতে, যেটা যে জায়গাতে হয়েছে, মহুয়া ধরো এক জায়গায় হয়েছে, চন্দ্রাবতী আর এক জায়গায় হয়েছে, এরকম বিভিন্ন জায়গায় হয়েছে। এটা আগে অনেকে জানতো না। এই কবিদের ময়মনসিংহ অঞ্চলের ভিতর আছে, এটা আগে জানতো না। বহুত দিন পরে এই যে দীনেশ চন্দ্র সেন প্রোগ্রাম করা, প্রোগ্রাম করা, সে তখন এগুলোকে কালেকশন করালো লোকাল কবিকে দিয়ে, যারা লোকাল মানে ওই কবিতাগুলো নিয়ে জানে যারা, তারা কালেকশন। তারপরে তো সে ক্যালকাটা ইউনিভার্সিটি বই পাবলিশ করলো। তো এটা নিয়ে আবার অনেক ঝামেলা হচ্ছে, অথেন্টিক কিনা। সে তো গ্রামীণ কবিরা দেখা গেছে এক জায়গাতে যে কথা লিখছে, আবার পরে যাবার ওই কথা আবার আরেক জায়গাতে বলছে। হ্যাঁ, তো এগুলো নিয়ে অনেক ইয়ে হওয়ার পর দেশ বিদেশে এটা নিয়ে ইয়ে হলো, বিভিন্ন দেশে এগুলো লোক পাঠায় রাখা, অথেন্টিক যে ব্যাপারটা সেটাকে অনেকে এটা ইয়ে করছে, যারা তো চন্দ্রাবতীকে সম্ভবত আপনি আলাদা পেয়েছেন। চন্দ্রাবতী ও নিজেই কবি, নিজেই কবি, মানে কারণ আমরা তো জানতাম না। তো ধরো ইয়েতেই দেখলাম যে এই অঞ্চলের এই প্রথম মহিলা, এর আগে কোনো মহিলা করেছিল, এটা আমি অনেক পরে, আমি তো চন্দ্রাবতী দেখছি যে আরেকজনের কথাতে, যে সুন্দরী মহিলা এরকম এটা, তারপরে তার পরিণতি কি। তো পরে দেখি সে নিজেই লিখছে, তার নিজের লেখাও একটা আছে চন্দ্রাবতী। তো এটা হয়তো ধরো অন্য দেশে হলো অন্যরকম হতো, চ্যাপ্টারটা অন্যরকম হয়ে যেত। আমাদের এখানে যেহেতু সীমিত জায়গা, যার ফলে আর আমি ধরো অনেক সময় বড় ছবি আঁকতে চাইছি, কিন্তু দেখলাম যে এই টোটাল ইমেজটা বড় ছবিতে যে কেমন হবে সেটা আমার তোমাকে ধরো 1-2 বছর সময় দিচ্ছে, তারপর হয়তো জায়গায় এখন সে অত দূর পর্যন্ত হয়তো আর যেতেও পারবো না আমরা, হয়তো তার আগে যতটুক পারছি ততটুক করে যাচ্ছি। যার ফলে ওই কাগজের ভিতরে বেশি আমি। আপনি তো ময়মনসিংহ গীতিকা এসে এখন স্থির হলেন, নকশিকাতার মাঠ নিয়েও আপনার কাজ আছে। হ্যাঁ, ওগুলো ওই চ্যাপ্টার গুলো আপাতত এখন আর না। সেটা কি ফরমাইশি কাজ ছিল? ও আচ্ছা, নকশিকাতা মাঠ, আচ্ছা ওটা আর একটা কথা। এটা হলো এক সময় ওই সকলেই ফেলোশিপ করে, রেসিডেন্সি করে, মানে পাইকো গভর্নমেন্টের কাছে আসলে তো হয়তো জানতে পারে, না হলে তো আমি ওই পত্রিকায় দেখি একটা এরকম অমুক জায়গায় এরকম ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করতে পারছি। আমি দেখি ফেলোশিপ কি করবো, কিভাবে অ্যাপ্লাই করতে, সব দেখে ঠিক আছে অ্যাপ্লাই করতাম।
এটা আবার একটা সিলেকশন আমেরিকান থেকে হয়, আবার আর একটা সিলেকশন হয় ফ্রান্স। তো দুই জায়গাতেই ফর্ম পাঠায় যে দেখি কি হয়। তো পাঠালে তো হবে না, ধরো ওই ওদের যে ইয়েটা সেটা পূরণ করতে হবে। তো যাই হোক, অনেকদিন পরে দেখে একটা চিঠি আসলো যে হ্যাঁ, তোমাকে আমরা তুমি যে বিষয় নিয়ে কাজ করবে সেটার পরে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে তোমাকে ফেলোশিপ দেওয়া, তোমার ইয়েটা ইউনিসেফ ওরা তোমার টিকিট দেবে, আর যে সেন্টার, ইটালিতে যে সেন্টার রাজবাড়ি সেন্টারে তোমার থাকা খাওয়া আবার আনুষঙ্গিক যা কিছু আছে এগুলো তা এই তখন ফেলোশিপে ফেলোশিপে নিজের মতো কাজ করা। তা আমি যেহেতু লিখেছিলাম যে এরকম একটা কবি বাংলাদেশে এরকম নাম করা একজন কবি আছে, তার একটা লেখা আছে এইরকম, ওইটার উপর কাজ করবো। কারণ আমি যেহেতু ময়মনসিংহীতে পড়ি বা এটা ওটার সঙ্গে রিলেট করে নকশিকাতাটা কিছু কাজ করি। তো নকশিকাতার ভিতরে অনেকগুলো চরিত্র আছে, এটার সঙ্গে আমি এই ময়মনসিংহীতে মোহাম্মদের এদের একই টাইপের লেখা, হ্যাঁ, তো ওর উপরে কিছু কাজ করতেছে। ওই এক মাসে যা হয় আর কি, তারপরে নিজের মতো করে কিছু পেপার ওয়ার্ক করছিলাম, কাগজের কাজ করছিলাম। তো এই তো হলো নকশিকাতার উপরে কাজ করা। শিল্পকলা হ্যাঁ, শিল্পকলাটা আগে, পরে আমি গেলাম এটা। শিল্পকলা করেছেন কিন্তু সুজন বাদিয়ার কাঠ না? শিল্পকলায় করলাম 2000 নকশিকাতা মাটি করে। ওটার সুবীর বলে যে সাগর ভাই আপনি তো এরকম এই ধরনের ইয়ে করেন, তো 100 বছরের উপরে একটা ছবি আঁকবো। তো কিছু নকশিকাতার উপর কাজ করলাম, আর ছবি মানে করা ছিল অর্ধেক, ওটার উপরে নকশিকাতার মতো ইয়ে লেখাটা নকশিকাতার ইয়ে একটা এক্সিবিশন করছিল আর কি। এই আপনি যখন ওটাও নকশিকাতা ওটা ভালো একটা ব্লগ। মানে ওটা যদি কোনো শিল্পে কাজ করে তাতেও ওইরকম দেখা যায়। আধুনিক ধারায়ও যদি কাজ করে ভালো। এই যে এত বছর ধরে আঁকছেন স্যার, আপনার দৃষ্টিতে আপনার আঁকায় মৌলিক কি বদল ঘটেছে? বদল অনেকগুলো মানে বদল বলতে যেটা আমি বলি, শিল্পের যে মানে শিল্পীর কাছে শিল্পের পরিবর্তন এটা অনেক। ধরো প্রথম ধরো যে ধারা নিয়ে কাজ করলাম পিওর অ্যাবস্ট্রাকশন, তার আগে কিছু করতাম ড্রয়িং, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ড্রয়িং করতাম। ল্যান্ডস্কেপ। দ্বিতীয় বিশ্বের যে প্রবলেম, গরিব কেন গরিব, গরিব থেকে তারা মুক্তি পায় না কেন, গরিবই হচ্ছে, ভাঙ্গা বাড়ি আছে, এটার কোনো পরিবর্তন নেই। ওই মেসেজটা নিয়ে আমি চিন্তা করলাম কিছু কাজ করব। তারপরে এসে আবার পিওর অ্যাবস্ট্রাকশন, যে এটাতে কি মানে অ্যাবস্ট্রাকশন ব্যাপারটা কি, সেগুলো আর একটা স্টাইলে আঁকছিলাম, কিছু মোটিভ ব্যবহার করে, আমাদের দেশীয় অক্ষর ব্যবহার করে। এটাও মানে পরপর দুবার, একবার জাপানে ওটা কম্পিটিশনে গেল, তারপরে আবার এক ধরনের ছবি আঁকলাম যে গ্রামের যে আমরা যে বলি না